আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো ও নিরাপদে আছো। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। জীবের বৃদ্ধি ও বংশগতি। প্রতিটি জীবের দেহকোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি হয়। আমরা জানি যে আমরা যে বড় হচ্ছি, তোমরা যে বড় হচ্ছ এবং আস্তে আস্তে আরো বড় হচ্ছে, এটা কিভাবে হয়? এটা বড় হওয়ার একটা কারণ হচ্ছে কোষ বিভাজন। তাহলে আমরা প্রথমেই আমাদেরকে জানতে হবে কোষ কি। কোষ হচ্ছে জীব গঠনের একক। তাহলে কোষ হচ্ছে জীব গঠনের একক। তাহলে আমরা এবং আমাদের দেহ কোষ দিয়ে তৈরি। এই যে এই কোষগুলি দেখো ছবিতে দেখা যাচ্ছে, একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা, এরকম করে করে আমাদের এই দেহটা গঠিত হয়। তাহলে এই জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো আগে একটু দেখি। 1 নম্বর হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো। কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ব্যাখ্যা করতে পারবো। জীবের বংশগতির ধারা রক্ষায় কোষ বিভাজনের ভূমিকা কি তা ব্যাখ্যা করতে পারবো। তাহলে এবার আসি আমরা কোষ বিভাজন কি। জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি করতে কোষ বিভাজন ভূমিকা রাখে। আর এই কোষ বিভাজনের প্রকারভেদ আছে। জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। এক নম্বর হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং 3 নম্বর মিওসিস। এখন আমরা দেখি অ্যামাইটোসিস কি। অ্যামাইটোসিস হচ্ছে এই ধরনের কোষ বিভাজনে এককোষী প্রাণীগুলি যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে অ্যামাইটোসিস হয়। এককোষী জীবগুলি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়েই বংশবৃদ্ধি করে। এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে। ডাম্বেল মানে কি তোমরা বুঝতে পারবা নিচের একটা ছবি দেখলে। আমরা ছোটবেলায় খেলার সামগ্রী হিসেবে ডাম্বেল ব্যবহার করে থাকি। সেগুলি দেখো, এই যে প্রথমে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, তার পরবর্তীতে হচ্ছে এই যে একটু ডাম্বেল আকৃতির হয়ে গেছে, মাঝখানটা চাপা, দুই পাশে চাপা। তার পরবর্তীতে আরো একটু চাপা হয়ে একেবারে লাস্ট স্টেজে এসে এটা দুইটা আলাদা আলাদা অপত্য কোষে পরিণত হয়েছে। এটাই হলো অ্যামাইটোসিসের বর্ণনা। তারপর আমরা মাইটোসিস। মাইটোসিস সাধারণত উন্নত প্রাণীর ও উদ্ভিদের দেহকোষে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সমাকৃতির এবং সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। এই ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। উদ্ভিদের 2 প্রকারের টিস্যু আছে। এক প্রকার হলো ভাজক টিস্যু, আর একটা হলো স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুতে কোষ বিভাজন হয় না, ভাজক টিস্যুতে হয়। আর মাইটোসিসের বৈশিষ্ট্য আছে। মাইটোসিসের বৈশিষ্ট্যগুলা কি আমরা দেখি। দেহকোষের বিভাজন পদ্ধতি। মাইটোকোষ কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষ সৃষ্টি করে। এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। তাই একে ইকুয়েশনাল বা সমীকরণীয় বিভাজন বলা হয়, কারণ আগেও যা থাকে পরেও তা থাকে।
মাইটোসিস কোথায় কোথায় হয়? মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন এই যে ছবিতে দেখো, কাণ্ড, মূলের অগ্রভাগ, এই যে মূলের অগ্রভাগ, কাণ্ড এবং পাতার ভ্রূণমুকুল ও ভ্রূণমূল বর্ধনশীল পাতা ইত্যাদিতে এরকমের বিভাজন দেখা যায়। আর প্রাণী দেহের দেহকোষে ভ্রূণের পরিবর্তনের সময় এবং নিম্ন শ্রেণীর প্রাণী উদ্ভিদের ওজন ও জননের সময় এই ধরনের বিভাজন দেখা যায়, মাইটোসিস বিভাজনটা। তাহলে আমরা অ্যামাইটোসিস ও মাইটোসিস কি তা বুঝতে পারলাম। জীবে কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না সেটাও আমাদের একটা জানার বিষয়। প্রাণীর স্নায়ু টিস্যু, স্নায়ু কোষে, যেমন মাথা, ব্রেইনে, স্তন্যপ্রায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এই ধরনের বিভাজন ঘটে না। যেমন লোহিত কণিকা, রক্ত একটা থেকে আরেকটা হয় না, একটা কোষ থেকে আরেকটা হয় না, অনুচক্রিকা হয় না। আর উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষেও এই ধরনের বিভাজন ঘটে না। তাহলে আমরা কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না সেটাও জানতে পারলাম, আর কোন কোন কোষে বিভাজন ঘটে সেটাও আমরা জানতে পারলাম। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা কি আমরা সেটা দেখব। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, এখানে মাইটোসিস বিভাজনটি দুইটা পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের, দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনোসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনোসিস। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনোসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনোসিস ও সাইটোকাইনোসিস শুরু হওয়ার আগে নিউক্লিয়াসটি কিছুটা প্রস্তুতিমূলক কাজ করে। এই কোষের এই অবস্থাটাকে বলা হয় ইন্টারফেস। তাহলে প্রথমে আমরা ক্যারিওকাইনোসিস সম্পর্কে আলোচনা করে দেখি ক্যারিওকাইনোসিসটা কি। এই অধ্যায়ের তোমার শব্দগুলি একটু কঠিন আছে, তোমরা একটু ভালো করে শিখবে এবং বানানগুলি শিখবে, বারবার পড়বে, তাহলেই পড়তে সুবিধা হবে। বিভাজিত কোষের নিউক্লিয়াসের একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনোসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর ধাপগুলোর মধ্যে হচ্ছে প্রোফেজ, 2 নম্বর মেটাফেজ, 3 নম্বর মেটাফেজ, 4 নম্বর অ্যানাফেজ, 5 নম্বর টেলোফেজ। তাহলে প্রথমে প্রোফেজ, আমরা প্রোফেজটা কি তা দেখি। এখানে আমাদের প্রোফেজের অনেকগুলি ধাপের ছবি দেওয়া আছে। প্রথমে উদ্ভিদ কোষের ছবিগুলি দেওয়া আছে, আর পরবর্তীতে নিচে প্রাণী কোষের ছবি দেওয়া আছে। উদ্ভিদ কোষের আর প্রাণী কোষের একটা পার্থক্য হচ্ছে, উদ্ভিদ কোষের একটা এই যে পর্দা থাকে, স্তর থাকে বাহিরের, আর প্রাণী কোষের সেই স্তরটা নেই। কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। এই যে নিউক্লিয়াস, এটা আকারে বড় হয়, যেহেতু বিভাজন হবে সেজন্য সেটা আকারে বড় হয়। এই যে এটা হচ্ছে নিউক্লিওলাস, আর এই যে বাহিরের একটা দেখা যায় এটা হলো নিউক্লিয় পর্দা। এই যে জালি লম্বা লম্বা সুতার মতো, এগুলিকে বলা হয় ক্রোমাটিন। আর এই যে মাঝখানে ফাঁকা জায়গা সেটা হচ্ছে সাইটোপ্লাজম। মাতৃকোষ থেকে শুরু হয়। এখন প্রথম অবস্থায় কি আমরা দেখি, উদ্ভিদ কোষের প্রোফেজ প্রক্রিয়ায় পানি বিয়োজন হয়ে নিউক্লিয়ার এই যে জালিকা, নিউক্লিয়ার যে জালিকাটা সেটা কি হয়, ভেঙে গিয়ে এই যে আঁকা বাঁকা এই যে সুতার মতো কিছু অংশ সৃষ্টি হয়। এগুলোকে ক্রোমোজোম বলে, এগুলোকে ক্রোমোজোম বলে। ক্রোমোজোমটা লম্বা লম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি আবার ক্রোমাটিড হয়। এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা লম্বা লম্বি ভাবে
থাকে এবং লম্বাভাবে বিভক্ত হয়ে এই যে এখানে শেষ পর্যায়ে এসে এই যে ক্রোমাটিড হয়ে যায়। এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটা বিন্দুতে যুক্ত থাকে। এই যে লম্বা লম্বা গুলি এই সেন্ট্রোমিয়ার নামে এই দুই ভাগ হয়ে এই যে মাঝখানে যে অংশটা সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তাহলে এই ক্রোমোজোম থেকে এগুলি এই জালিকা ভেঙে এই লম্বা লম্বা সুতার মতো আঁকা বাঁকা ক্রোমোজোম হয়, আর এটা নিউক্লিয় পর্দা। কিন্তু এই ক্রোমোজোম গুলি পরবর্তীতে এসে শেষ পর্যায়ে এসে ক্রোমাটিড হয়, আর এখানে নিউক্লিয়াস প্লাস নিউক্লিওলাসটা বিলুপ্ত হয়ে যায় এবং এই যে মাঝখানে দুই ভাগ হয়ে যেই মাঝখানে একটা জায়গা সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রোফেজ প্রক্রিয়া। তাহলে আমরা আরেকটা প্রক্রিয়া দেখব প্রাণী কোষের। সেটাও এই যে এখানে এই আগের মতোই সেরকম উদ্ভিদ কোষে এই যে সেন্ট্রোজোম, তারপরে নিউক্লিওলাস, এই জালিকা, সেগুলো ক্রোমাটিন, সাইটোপ্লাজম, নিউক্লিয় পর্দা। এখানে আসে এই যে এই সেন্ট্রোজোম গুলি সেন্ট্রিওল, এই নিউক্লিওলাস, আর এই যে সুতার মতো এগুলো হলো ক্রোমোজোম। এই এখানে এসে এই সেন্ট্রিওলটা অ্যাস্টার রশ্মি এবং বিলুপ্ত হয়ে যায় নিউক্লিওলাস, এই যে ক্রোমাটিড, আর এই যে দুই ভাগ হয়ে যায় এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থা হয়ে যায়। তাহলে আমরা উদ্ভিদ কোষের প্রোফেজের চিত্রটা দেখলাম এবং প্রাণী কোষের প্রোফেজের চিত্রটা আমরা দেখলাম। তারপরে আরেকটা আছে আমাদের এই যে এই ছবি থেকে আমরা কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় জানতে পারলাম। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়াস জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট আঁকা বাঁকা সুতার মতো সৃষ্টি হয়, এগুলোকে ক্রোমোজোম বলে। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে ক্রোমাটিড গঠন করে এবং সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। সারাংশ হলো ছবিগুলো। তারপরে আমরা আজকে একটু মিওসিসটা দেখব। মিওসিস মাইটোসিসের পরে আসতেছেন জনন কোষ উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলে ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা হয়ে যায় অর্ধেক। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। জনন মাতৃকোষ থেকে পুং ও ত্রিগেমের উৎপন্নের সময় এই ধরনের কোষ বিভাজন হয়। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? জনন কোষ উৎপন্নের সময় মিওসিসের কোষ বিভাজন ঘটে। এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজনটা ঘটে মাত্র একবার। নিউক্লিয়াসের পরপর দুইবার বিভাজিত হলে কিন্তু ক্রোমোজোম ঘটে একবার। ফলে অপত্য ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গেমেট উৎপন্নের সময় এই ধরনের কোষ বিভাজন ঘটে। তাহলে আমরা আজকে কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন। কোষ বিভাজন কি? কোষ বিভাজনের প্রকারভেদ, মাইটোসিস, মিওসিস, মাইটোসিসের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে কোথায় কোথায় মাইটোসিস হয়, উদ্ভিদ কোষে কোথায় হয়, প্রাণী কোষে কোথায় হয়,
তারপর মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতির মাঝে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস এবং ইন্টারফেস, এগুলি সম্বন্ধে জানলাম এবং ক্যারিওকাইনেসিসের ধাপগুলি সম্বন্ধে আমরা জানলাম। এই পর্যন্তই আজ তোমাদের বাড়ির কাজ হচ্ছে প্রোফেজের অংশগুলি সুন্দর করে খাতায় চিত্র আঁকবে এবং খাতায় সুন্দর করে চিত্রগুলি আঁকবে এবং ভালোভাবে আন্ডারলাইন করবে। আর 20টা এমসিকিউ করে রাখবে। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।